শুধু মনে মনে হাসে, ওকে শোনানোর জন্যই তো বলতে বলেছে। উপরে উপরে মাথা নাড়ে মায়েরা মুখ ফুরিয়ে বলে, আসলে উনি গন্ডার প্রো ম্যাক্স, ওনার অনুভূতি নেই, তার ব্যথা লাগে না। আর উনি হলো থাপ্পড় মারার যন্ত্র, ঘূর্ণিঝড় কালবৈশাখী যেমন পরিবেশ নষ্ট করতে ধেয়ে আসে, আপনার বন্ধু ওভাবে থাপ্পড় মারার জন্য আমার গালের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে। আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণও করে। লাস্টে মিনমিন করে বলে, তবে একটু একটু ভালো আছে। কথাগুলো বলি শুদ্ধর দিকে চেয়ে বলে, আপনারা তার বন্ধু বলেই কিন্তু বলেছি, তাকে বলবেন না যেন। নাসিম গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়েরা খেয়াল করে বলে, আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন? শুনলেন না আমি আপনার বন্ধুর বউ? শুদ্ধ অবাক হয়ে বলে। কি হয়েছে মায়েরা? মায়েরা শুদ্ধকে বিচার দেয়। ভাইয়া, এই লোকটা আমায় অনেক দিন হলো ডিস্টার্ব করে, কিছু বলুন তো। শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, এত অধপতন হয়েছে তোর! শেষমেশ ইরফানের বইয়ের পিছে পড়লে। নাসিম রেগে তাকায় শুদ্ধর দিকে, অতঃপর বলে, ওকে, ইরফান কবে বিয়ে করলো? ওকে তো আমি বিয়ে করব। শুদ্ধ অবাক হয়ে বলে। এই সে! নাসিম রেগে বলে, হ্যাঁ, ইরফান তো ওকে ডিভোর্স দিতে চায়। কবে দিবে? শুধু মায়রার দিকে তাকালে দেখলো মায়রা কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকেই চেয়ে আছে। মৃদু হেসে বলে, মায়েরা, মাকে ডেকে বলো আমার এক ফ্রেন্ড এসেছে। মায়রা অনিচ্ছা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে ত্রিনা বেগমের ঘরের দিকে যায়। আসলে ইরফান তাকে ডিভোর্স দেবে, তার বন্ধুরাও জানে, তবে তার খেয়াল রাখে যে এত। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। শুদ্ধ তার ফোন পকেটে রেখে বলে, তোর মামাতো ভাইয়ের হাত কে ভেঙেছে জানিস? কে? শুধু ঠোঁট টিপে হেসে বলে। ইরফান। নাসিম চেঁচিয়ে ওঠে। কি? শুধু কানে এক আঙুল ঝুঁকিয়ে বলে, আরে আসতে, এর কারণ জানি না, তবে মায়েরা রিলেটেড ছাড়া কেউ হবে না। গ্রামে আসে মায়েরার জন্য, হাত ভাঙবে আবার কার জন্য? ওকে পছন্দ করলাম আমি, বিয়ে করলে ইরফান। এসব কি ভাই? শুধু মন খারাপের ভান করে বলে। এখন ভুলে যা, বিয়ে করে নে আরেকজনকে, নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙলো, তোকে আবার না জানি একেবারে পঙ্গই করে দেয়। নাসিম বিরক্ত হলো। মাস তিনেক আগে একবার গ্রামে এসে মায়েরাকে দেখেছিল, তখনই ঠিক করেছিল এই মেয়েকে বিয়ে করবে। একে দেখতে ভালো লাগার মতো একটা মেয়ে। আর কয়েক মাসে ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে। এখন শুনছে সে মেয়ে ইরফানের বউ। শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, তোর ফালতু বকা বন্ধ কর। ইরফান যা কাঠখোট্টা মানুষ, মাইরা ওর বিপরীত ধর্মী। যা বলছিস সব স্বপ্নে বা সম্ভব, বাস্তবে না। সারাদিন আমার পা ধরে বললেও বিলিভ করবো না। ইরফান ডিভোর্স দিলে ওকে আমি বিয়ে করব। শুধু চোখ ছোট ছোট করে তাকালো নাসিমের দিকে। হেসে ঘড়িতে দেখলো রাত বাজে 9টা। হেসে বলল, ম্যাজিক দেখবি? নাসিম এমনিতেই রেগে আছে। মেজাজ খারাপ লাগছে শুদ্ধর। বাদরামিতে আরও মেজাজ খারাপ হচ্ছে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে মায়েরার সেই রেকর্ড সেন্ড করে ইরফানকে, সাথে একটা ছোট্ট মেসেজ। ছেলেটা মায়েরার পিছু পিছু আমাদের বাড়িতে চলে এসেছে। বলছি তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি। যে ছেলে মায়েরার পিছু নিয়েছে সে ভালো ছেলে, কথা বলে সব ঠিক করব। মিটি মিটি হেসেই ফোন পকেটে রেখে নাসিমের দিকে চেয়ে বলে। রাত 12টার মধ্যে ইরফানকে এখানে পাবে। এরপর শুদ্ধ নাসিমের কাঁধে হাত দিয়ে বলে, মায়েরার প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করেছে, আর আমিও মশলা দিলাম। এবার আমাদের নির্দয় ইরফানবাবু ঝড়ের গতিতে তার না মানা বইয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে, আর তোকে সুন্দর করে সাহায্য করবে। নাসিম শুদ্ধর হাত নামিয়ে সোফায় বসে বলল, ওকে, আমি ওর আসার ওয়েট করছি। দেখি তোর কথা কতটুকু সত্য। সত্য হলেও কি ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। শুদ্ধ ভ্রু কুচকে বলে, ইরফানের সাথে পারবি? ফালতু ঝামেলা করিস না, ফান করছি না আমি। নাসিম চোখ বুঝে বলল, আমিও ফান করছি না ভাই, 3 মাস একবারে কম নয়। ওকে নিয়ে ডেইলি ভাবি আমি, একদম বারবিডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর, আমি শেখা খাইতে পারবো না। তাছাড়া শুনলি না ইরফান ওকে মারে? এই পুতুলকে মারে কেমনে? আমার তো ভাবলেই কলিজায় লাগে। এই টপিকে একবার ইরফানের সাথেই কথা বলবো।
শুধু চিন্তিত হলো এরা দুজন কোন হাঙ্গামা করবে এখন। ইরফান ঘন্টাখানেক হলো ভার্সিটির খাতা কাটছিল। ফোনে টুং করে শব্দ হওয়ায় হাত বাড়িয়ে ফোন চেক করে। শুদ্ধর দেয়া ভয়েসে ক্লিক করলে মায়েরার কথা ভেসে আসে। প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোন সহ ব্যালকনিতে যায়। বিড়বিড় করে, যতটা গাধা ভাবি ততটা না। এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শোনে, রাগের আভা নেই মুখে। যখন মায়রার ম্যান্টাল কথা কানে আসে তখন ইরফান বিড়বিড় করে। স্টুপিড গার্ল। এরপর শুদ্ধর মেসেজে চোখ বোলায়। প্রথম ভয়েস আবারও ওপেন করে। মনে হলো মায়রা কাউকে বলছে মানে শুদ্ধর কথা মিথ্যে নয়। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। শুদ্ধর নাম্বারে কল দিয়ে সাথে সাথে রিসিভ হয়। ইরফান বলে ওঠে, ছেলেটাকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। যদিও এখন হাসির সময় না, দুই বন্ধুর মাঝে ঝামেলা রাখতে যাচ্ছে আর সে হাসছে। কিন্তু ইরফানের কাহিনী দেখে না হেসেও পারে না। ইরফান রেগে বলে, যা জিজ্ঞেস করলাম বলো। শুদ্ধ নিজেকে সামলে বলল। নাসিম, ওর বারবি ডল ইউ মায়রা। ইরফান অবাক হয়ে বলে। হোয়াট? শুদ্ধ হেসে বলে, তা দিয়ে দিবি ওর বারবি ডলকে। ও আমাদের বাসায় আসে। শিয়াল যেমন মুরগিকে ধরতে চাই, ও মায়রাকে বারবার এভাবে ধরতে চাই। আমি তোর দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি। কতক্ষণ পারবো জানি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে। ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। শুদ্ধ হেসে বলে, যাচ্ছে না, মায়েরাকে ডেকে আনি যাই। ওদের গল্প করার স্পেস দিয়ে একটু। তুই নিশ্চিন্তে ঘুমা। কথাটা বলেই কল কেটে দিল। ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেলল। বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার মুখে পার্মানেন্ট কালিমা খাবো আমি। ওয়েট। এরপর গটগট পায়ে ভেতরে গিয়ে টেবিলে বিছানো এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখলো। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। নাসিম কটমট চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ পাত্তা দিল না। নাসিম রেগে বলল। আমি শিয়ালের মতো ওত পেতে যাচ্ছে। শুদ্ধ মিটমিট হেসে বলল, তা নেই, মায়েরাকে ডেকে আনলে বারবি ডল করে তো মুখে ফেরা তুলবি। গল্পও করবি না। মুহূর্তেই নাসিমের মুখ থেকে রাগের আভা মিলিয়ে যায়। স্বাভাবিক গলায় বলে, যা ডেকে আনতে হবে। শুধু ভ্রু কুচকে বলল, ইরফান আসুক, ওর বউ ও দিলে দিবে, আমাকে বলে লাভ নাই। নাসিম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার, একটাই মেয়ে জীবনে পছন্দ করলো, তাকেই তার বন্ধুর বউ হতে হলো। মনটাই ভেঙে গেল। নাসিম আর শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারে বসেছিল। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফানের গাড়ি এসে থামে। শুদ্ধ হেসে নাসিমের উদ্দেশ্যে বলে, বুঝলে কিছু? নাসিম মন আরও খারাপ হয়। তার কপাল যে পুড়েছে খুব ভালোই বুঝল। ইরফান নাসিমকে দেখে এগিয়ে এসে বলে। তুই এখনো যাসনি কেন? নাসিম হেসে বলে, বারবি ডল যেখানে আমিও সেখানে। তুই আমার বারবি ডলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলেও ইরফানের নাসিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে, বল তোর এই হাত চালানো অফ করতো। আমার ডলটাকে মারিস নাকি? তোর কাছে তো ওকে রাখাই যাবে না। ইরফান আবারও তেড়ে যেতে নিলে শুদ্ধ পেছন থেকে ইরফানকে টেনে ধরে বলে, আরে থাম থাম, কি মারামারি শুরু করলে? আমি সমাধান করে দিচ্ছি সব। নাসিম ভ্রু কুচকে বলে, আমার বারবি ডলকে কত মারটা না মারলি রে, তোর খবর করবো আমি। ইরফান রাগান্বিত স্বরে বলে, শি ইজ অনলি মাই পার্সোনাল প্রপার্টি। ওকে মারবো কাটবো যা ইচ্ছা করবো। হু আর ইউ টু সে? আর একবার ওকে এই ফালতু নামে ডাকলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। নাসিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। এটা ইরফান বিশ্বাসই হয় না। শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ হাসছে। নাসিম ঢোক গিল অতপর মৃদু স্বরে বলে, তুই ওকে অনেক মেরেছিস, আর তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে কে লাইক করবে? ও তোকে লাইক করে না, আই এম শিওর। ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম আবারও বলে, আমার সাথে 3 দিন মিশলে ওর আমাকে ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না।
ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলা ধরে দাঁতের দাঁত পিষে বলে, ওর আশেপাশে যদি তোকে দেখি একবারও, বিলিভ মি, তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাববো না। মাইন্ড ইট। কথাটা বলেই নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে যায়। মায়েরা পড়তে পড়তে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙলে অনুভব করে ঘাড়ে কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে। ঘরের লাইট জ্বালালো, ঘড়িতে দেখলো 12টা বাজে। চেয়ার থেকে উঠে দরজার কাছে এসে ঘরের লাইট অফ করতে তখনই তার ঘরের দরজা খুলে যায়। মায়েরা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয়। এত রাতে ইরফান এখানে কেন? ইরফান ভেতরে এসে ঘরের দরজা ভিড়িয়ে দেয়। এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায়। মায়েরার চোখ জোড়া মৃদু লাল, মুখে হালকা ফোলা, ঘুমু ঘুমু চোখে মায়েরা ইরফানের দিকে অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইরফান বাইরে থেকে রেগে আসলেও মায়েরাকে দেখে কেন যেন মুখাবয়ব হঠাৎই শান্ত হয়ে গেল। দপদপ করার রাগটাও কোথায় যেন মিলিয়ে গেল। টেবিলের ওপর বাম গাল ঠেকিয়ে ঘুমানোর মায়েরার গালের উপরিভাগে দাগ পড়ে গিয়েছে। ফর্সা গালে হালকা লাল দাগ চোখ এড়ায় না ইরফানের। ইরফান ডান হাতের আঙুল ছোঁয়ায় মায়েরার গালে মৃদু স্বরে বলে, এখানে কি হয়েছে? মায়েরা পিট পিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়েরাকে দেখে বুঝলো ঘুমিয়েছিল, মৃদু স্বরে জিজ্ঞেস করে, ঘুমিয়েছিলে? মায়েরা ঘুমের ঘোরে আছে। সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘরে ডান হাতে দু চোখ কোষে ইরফানের দিকে তাকায়। না, ঠিকই তো দেখছে। ইরফান মায়েরার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অগোছালো হাতে। নাসিমের কথা মনে হলে মায়েরার চোখের পানি দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি কেমন ছেলে লাইক করো? মায়েরা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। সে পাগল হলো নাকি এ লোক? জিভ দিয়ে ঠোঁট ভেজায়। 3টে প্রশ্ন করেছে, একটার উত্তর দিতে পারছে না মায়েরা। তবু ইরফান শান্ত। মায়েরার নিজেকেই পাগল লাগছে। ইরফানের দিকে তাকানি দেখলো ইরফান এখনও শান্ত চোখে গম্ভীর মুখাবয়বে তার দিকেই চেয়ে আছে। ইরফানের নরম কণ্ঠ, বলো, তুমি কেমন ছেলে লাইক করো? মায়েরা অবাকের উপর অবাক হয়। মাথা তুলে পিট পিট করে চোখ মেলে ইরফানকে দেখে। বিস্ময় কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মায়েরার দিকে 2 কদম এগিয়ে আসে। মাথা নিচু করে মায়েরার মুখ বরাবর তার মুখ রেখে বলে, চেক করো। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এক পা পিছিয়ে যায়। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার দুগালের মানচিত্র পাল্টে দিতে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়েরার দিকে আরেকটু চেপে দাঁড়ায়। আবারও গম্ভীর গলায় বলে, আমি তোমার গালের মানচিত্র পাল্টে দিতে ধেয়ে আসি? মায়েরা দ্রুত দুদিকে মাথা নাড়ায়। ঘন ঘন শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মায়েরার কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মায়েরা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়েরার কপাল ঠেকে মায়েরা ঢোক গিলে। ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মায়েরা জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাইয়া। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালের মানচিত্র পাল্টাবো। মায়েরা দ্রুত তার 2 হাতে 2 গাল ঠেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা আমতা আমতা করে বলে, বেরোয়নি তো। ইরফান মায়েরার 2 গাল থেকে মায়েরার হাত দুটো নামিয়ে দেয়। মায়েরা ঢোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এইবার আনসার না দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে ধমক খেয়ে। বিরক্ত হয়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারার যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেদের পছন্দ আমার। ইরফান রেগে যায়। 2 হাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে। দাঁতের দাঁত চেপে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না। মায়েরাও কিছুটা রেগে বলে, আপনি গত সপ্তাহেও মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মায়েরার দিকে। ডান হাতের বুড়ো আঙুল ধারা মায়েরার গাল স্লাইড করতে করতে মৃদু স্বরে বলে, কথা না শুনলে আরো মার খাবে। মায়েরা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্থ কাকের ন্যায় বানিয়ে দেয়। মায়েরা কিছু বোঝার আগে ইরফান মুখ নামিয়ে মায়েরার বাম গালে কামড়ে ধরে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। চেঁচিয়ে ওঠে, ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ছাড়ে না, বরং আরেকটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মায়েরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়।
তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙুলগুলো গুটিয়ে নেয়। ঢোক গিরে ইরফান মায়রার গাল ছাড়ে না। দাঁত বসিয়ে চোখ বুঝে আছে, যেন খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত সে। প্রায় 3 মিনিটের মাথায় ইরফান বুঝলো মায়রা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড় ধরা গাল ছেড়ে দেয়, জায়গাটা জখম হয়ে গিয়েছে। মায়রা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে ইরফান বিরক্ত হয়, রেগে বলে। রাগিও না আমায়। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মায়রার চোখের পানে। মেয়েটার চোখে পানি টইটুম্বুর। ইরফান ডান হাতের আঙুল মায়রার কামড় দেওয়া স্থানে চেপে ধরে। মায়রা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখল মায়রার অবস্থা। মায়রার আখি টইটুম্বুর পানি দিয়ে ভেজা গলায় পড়ে। আপনার প্রবলেম কি? এমন রাক্ষসের মুড়ে এসেছেন কেন? ইরফান মায়রার গালের জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে। তুমি থাপ্পড় লাইক করছো না তাই? মায়রা হাঁ করে তাকায়। এই লোক কি পরিমাণ খবিশ ভাবা যায়। থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দু হাতে মায়রার ঝাপসা চোখ মুছে দেয়, নমনীয় সুরে শুধায়। ডু ইউ নো দ্য নেম অফ দিস বাইট? মায়রা চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, হেসেছে বোধ হয়। তবে মায়রা বুঝলো না তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্য লাগে। ইরফান তার বাঁ হাত মায়রার কানের লতি ছুঁয়ে ঘাড়ে রাখে, আঙুলগুলো চুলের ভাঁজে রাখে। মায়রা ঢোক গিরে ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথার বাঁ দিকে বাঁকিয়ে চোখের পলকে মায়রার ডান গালে দাঁত বসায়। মায়রা দাঁতে দাঁত চেপে রইল। এবার একটা টু শব্দটিও করল না। মিনিট 2 পর মায়রার গাল আলগা করে দেয় ইরফান। মাথা তুলে মায়রার দিকে তাকালে দেখল মেয়েটা মাথা নিচু করে আছে। ইরফান বাঁ হাতে মায়রার কামড় দেওয়া স্থানে আঙুল চালিয়ে বলে। ইটস বদনজর টিকা অর বদনজর বাইট অ্যান্ড ইরফান মায়রার দিকে তাকিয়ে থেমে যায়। 2-3টে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়রার। ইরফান ডান হাতে তা মায়রার কানের পিঠে গুজে দিয়ে বিড়বিড় করে। লিটল গার্ল। মায়রা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই যে ছোটবেলায় কপালে কালো টিপ দেয় না, ওটাকে তো বদনজর ফোঁটা বলে তাদের গ্রামে। যদিও সেটা মানুষের মুখে প্রচলিত, আদতে এটা একদমই ঠিক নয়। কিন্তু এই লোক কোন আক্কেলে কামড়ে বলছে এটা নাকি টিকা। ইরফানকে থেমে যেতে দেখে ভ্রু কুঁচকে বলে। আর কি থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভ্রু কুঁচকে ধমকে বলে। স্টুপিড গার্ল, বড় হবে কবে? মায়রা তার 2 গালে হাত রেখে রেগে বলে। হব না বড় হয়েছে? সারাদিন এক কথা বলে বলে কান পচে গেল। ইস, আমার গাল। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াতে ইচ্ছে করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে। বাইরে বেরিয়েছিলে কেন? মায়রা ইরফানের দিকে তাকায়। মুহূর্তে এমন রেগে গেল কেন, চোখ নামিয়ে ঢোক গিরে বলে। বের হয়নি। ইরফান রেগে বলে। মিথ্যা বললে বেহিসাব বাইটে এই গাল দুটো অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে। নাছিমের সাথে কথা বলেছো কেন? ইউ নো হি লাইকস ইউ। মায়রা বুঝলো বাইরের সেই ছেলের নাম নাসিম। অতঃপর বলে। হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে, আমিও। ইরফান মায়রার ঠোঁটের ওপর বুড়ো আঙুল চেপে ধরে। দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে। এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ করো, স্টুপিড গার্ল। ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে মায়রা গুটিয়ে যায়। ইরফান মায়রাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর মায়রার দিকে তাকিয়ে বলে। 1 মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে। টাইম 5 মিনিটস। মায়রা ভ্রু কুঁচকে তাকালো ইরফানের দিকে। তার সামনের দিন ফিজিক্স এক্সাম, এই লোক জানলো কিভাবে? অতঃপর বলে। আপনি জানলেন কি করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলে। বিকজ আই এম নট এ ডঙ্কি লাইক ইউ। মায়রা চোখ মুখ কুঁচকে তাকালো। এই লোক ভালোভাবে কথাই বলতে পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না। খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে। কাম ফাস্ট, স্টুপিড। মায়রা যেভাবে ছিল ওভাবেই ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান মায়রার হাত টেনে ধরে তার সামনে দাঁড় করিয়ে দেয়। শক্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রা অবাক হয়। কি জ্বালা!
এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায় তার আগে ইরফান মায়রার ওড়না হাতায় আগা মাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়রা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছু বলল না। ওনা টেনে মায়রা মাথা ঝেঁকে নেয়। মায়রা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিমার শুদ্ধর গলার আওয়াজ পায়। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মায়রার হাত ধরে নিজেই রান্নাঘরের দিকে যায়। মায়রা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। ইরফান ধমকে বলে। শাট আপ। মায়রা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মায়রা চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরপর ইরফানের দিকে তাকায়, যে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। মায়রা ভাবে এই লোকের প্রবলেমটা কি। গাল দুটোয় হাত বোলায়, ইস কি জোরে কামড় চাই না দিল। বিড়বিড় করলো, রাক্ষস একটা। ইরফান মায়রার পিঠ ঘেঁষে পেছনে দাঁড়িয়ে লো ভয়েসে বলে। আচ্ছা, মায়রা ভয় পেয়ে যায়। এই তো দরজায় ছিল, এখানে কখন আসতো? দ্রুত পিছু ফিরতে চায়। একদম চুলার সামনে দাঁড়িয়েছিল বেখেয়ালে বা হাত টকবকে ফুটে ওঠা গরম পানির ভেতরে পড়ে। মায়রা আর্তনাদ করে ওঠে। ইরফান হতভম্ব, তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে দ্রুত মায়রার হাত টেনে ধরে বা হাত উল্টে পাল্টে দেখে। বিচলিত কণ্ঠে বলতে থাকে, সরি লিটল গার্ল, আই এম সরি। এরপর দ্রুত রান্নাঘরের সিল্কের উপর ট্যাপের নিচে মাইরার হাতটা ধরে। মাইরার হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাঁজ। তার কাছে তো মেডিসিন নেই, এখন কি হবে? মাইরা জড়ানো কণ্ঠে বলে, হাত ছাড়ুন। ইরফান মায়রার দিকে তাকায় ব্যাকুল কণ্ঠে বলে, আই এম সরি, ফার্স্ট এড বক্স আনা উচিত ছিল আমার। শেষ কথাটায় নিজের প্রতি বিরক্তি ঝরে পড়ে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, তোমাকে যে মলম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম ওসব কি করেছো? মায়রা ব্যথাতুর গলায় বলে। ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। ট্যাপ বন্ধ করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়েছে আমার, পা নয়, নামান আমায়। ইরফান বিরক্ত হলো, তবু কিছু বলল না। তার ঘরে গিয়ে মায়রাকে বেডে বসিয়ে দেয়। মায়রা নামতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়রা হাঁ করে চেয়ে আছে। তার হাত পুড়েছে, জ্বলছে প্রচুর। আর এই লোক কি করছে এসব? অসহ্য জ্বলুনিতে না চাইতেও মেয়েটার চোখের কোণে ব্যথাতুর পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় জানায়, অনেক জ্বলছে। ইরফান মায়ের গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, এক্ষুনি আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। একটি পাত্রে পানি নিয়েছে, এর মধ্যে বেশ অনেকগুলো বরফের খণ্ড। ইরফান দ্রুত পায়ে মায়রার সামনে বিছানায় বসে। এরপর মায়রার হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মায়রা এবার একটু স্বস্তি পায়। ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মায়রা কেঁদেছে এটুকু সময়ে, চোখ মুখে হালকা লাল আভা। হঠাৎ ইরফান মায়রার হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগোলে মায়রা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মায়রার কাছে এগিয়ে এসে খানিক ঝুঁকে মায়রার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই, 5 মিনিট টাইম দাও আমায়। হাত উঠাবে না এর ভেতর থেকে, ওকে? মায়রা পিট পিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেইন গেট থেকে বাইরে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুধু অবাক হয় ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পেছন থেকে শুদ্ধ ইরফানকে ডাকে, এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধর সামনে এসে বিচলিত কণ্ঠে বলে। তোর কাছে ফার্স্ট এড বক্স আছে? শুদ্ধ ভ্রু কুচকে বলে, না, নাপা আসে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়, ড্যাম ইট! বলে আবারও এগিয়ে যায় গাড়ির দিকে। শুধু হা করে চেয়ে আছে। কি হয়েছে এর? পেছন থেকে বলে, বাড়ি চলে যাচ্ছিস? ইরফান গাড়িতে স্টার্ট দিয়ে বলে, নো। শুধু বুঝলো না বাড়ি না গেলে এই রাতে যাচ্ছে কোথায়। সে ভেতরে গেল না, সেখানে দাঁড়িয়ে রইল। ইরফানের মুখাবয়বে অসহায়তের ছাপ। শহর হলে তো সারা রাতেও প্রবলেম ছিল না, বাট গ্রাম হওয়ার প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালালে পাকা রাস্তার এক কোণে একটা দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়ি সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখলো এটা ঔষধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বলে,
ব্যান্ডেজ মলম দাও ফাস্ট। ইরফানের চেয়ে 2 থেকে 4 বছরের কম বয়সী দোকানদার ছেলেটির প্রশ্ন। কোন মলম? ইরফান ভ্রু কুচকে বলে। হাত পুড়ে যায় বলে যত মলম তৈরি করা হয়েছে সব। ছেলেটি একটু অবাক হয়, তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে, ব্যান্ডেজ এনে রাখে। ইরফান ভ্রু কুচকে বলে। আর নেই? জি আছে। সব দিতে বলেছি। ইরফানের কণ্ঠ শক্ত, কিছু ব্যথার ঔষধও দিতে বলে। ছেলেটি আর কি করবে, তার দোকানে যত মলম আর ব্যান্ডেজ ছিল সবই বের করে সাথে কিছু ব্যথার ঔষধ। এরপর সব বড় বড় প্যাকেটে ভরে সবগুলো প্যাকেট একটি বড় ব্যাগে ভরে দেয়। ইরফান তার ওয়ালেট ডেস্কে রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগোলে ছেলেটি বলে। ভাই আপনার মানি ব্যাগ। ইরফান হাতের ব্যাগ গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতর থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বের করে নেয়। এরপর ওয়ালেট ডেস্কে রেখে দেয়। ছেলেটা ভ্রু কুচকে বলে। হিসাব করে টাকা দিন। মানি ব্যাগ দিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে তো মানি ব্যাগে আদৌ? ইরফান রেগে তাকায় ছেলেটির দিকে, দাঁতে দাঁত চেপে বলে। এই ওয়ালেটে 10,000-এর কম দিই, কম পড়লে নেক্সট ডে দিয়ে যাব। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো বাস্টার্ড। ছেলেটি চোখ বড় বড় করে তাকায়। ওরে আল্লাহ, এত রাতে কোন গুন্ডা তার দোকানে এসেছে? এজন্যই তার মা রাতে দোকান খুলে রাখতে নিষেধ করে। এরপর থেকে রাত 12টা বাজতেই দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডেস্কের ওপর থাকা ওয়ালেট উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রে কালার ওয়ালেট, এর উপর গাঢ় সিলভার কালারে গুচি লেখা। ভেতরে চেক করে নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে দেখলো সবগুলো 500, 1000 টাকার নোট, পুরো 13,000 টাকা। ছেলেটা অবাক হয়ে সাথে খুশিও। এই ওয়ালেট গুচি ব্র্যান্ডের, আর তাকে পাওনার চেয়েও 3 গুণ টাকা ধরিয়ে দিয়ে গিয়েছে। ইরফান গাড়ি থেকে নেমে হাত ঘড়িতে একবার টাইম দেখে। বেশি সময় যায়নি, মিনিট 10 আগে বেরিয়েছিল। শুধু ইরফানকে দেখে বলে। গিয়েছিলি কোথায়? আবার চলেও এলি? ইরফান দ্রুত গাড়ির ভেতরে যেতে যেতে বলে। কাজ ছিল। শুধু ভোতামুখী ইরফানকে দেখলো। হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা কি পাগল তো হয়েছে, এই সাথে তার নিজেকেও পাগল লাগে মাঝে মাঝে ইরফানকে চিনতে না পারার শোকে। ইরফান ঘরে গিয়ে বেডে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে। এগিয়ে গিয়ে একটা প্যাকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মায়েরার পাশে বসলে জায়গাটা ভেজা মনে হয়। বসা থেকে উঠে দেখলো পাত্রের পানি সব উল্টে পড়েছে। মায়েরার হাত ভেজা অবস্থায় ইরফান বিরক্ত হলো, বিড়বিড় করলো। স্টুপিড। মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়েরার হাত চেক করলো। অনেক লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চামড়া উঠে গিয়েছে। ইরফানের মুখে ব্যথাতুর ছাপ। আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাতটা। এরপর মায়েরাকে দু হাতে ধরে আরেকটু সরিয়ে শুইয়ে দেয়। এপাশ পুরোটা পানিতে ভিজে গিয়েছে। মায়েরার মুখের দিকে তাকালে দেখলো চোখের আশেপাশে পানির ছিটে ফোটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়। গালে কামড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। কি যেন ভেবে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তেই মুখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। তার মনে হলো সে মায়েরার পেছনে গিয়ে দাঁড়ানোই মায়েরা এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরে বলে। সরি লিটল গার্ল। এরপর গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকে। হেই গার্ল, ওঠো। ঘুমন্ত মায়েরার কপালে বিরক্তির ভাঁজ। ইরফান আবারও একইভাবে ডাকতে মায়েরা পিট পিট করে চোখ মেরে তার উপর ইরফানকে দেখে অবাক হয়। ইরফান মায়েরাকে চোখ মেরে তাকাতে দেখে ভ্রু কুচকে বলে। রাতে খেয়েছো? মায়েরা ঘুমে তাকাতেই পারছে না, আবারও চোখ বুঝে নেয়। ডান হাতে ইরফানকে ছেড়ে ঘুম ঝরানো কণ্ঠে বিড়বিড় করে বলে। খুবই লোক ঘুমিয়েও শান্তি দেয় না। মায়েরার কথা শুনে ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে। এইবার আগের চেয়ে আরেকটু জোরে গালে থাপ্পড় দিয়ে ধমকে বলে। স্টুপিড গার্ল, ওঠো বলছি, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। এবার মায়েরার ঘুম পুরোপুরি ছুটে যায়। চোখ মেরে বড় বড় করে চোখে তাকায় ইরফানের দিকে। সে তো ভাবলো ঘুমের ঘোরে ভুলভাল দেখেছে। আমতা আমতা করে বলে। এটা সত্যি আপনি? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলে। নো, আমার ভূত, ইডিয়েট। মায়েরা শোয়া থেকে উঠে বসে। আশেপাশে তাকিয়ে বুঝলো এটা ইরফানের রুম। ইরফান তাকে রেখে কই যেন গিয়েছিল। হাতের জরুরিতে সে শুয়েছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতে পারেনি। হাতের কথা মনে পড়লে অবাক হয়। এখন জ্বলছে না কেন? হাত বাড়িয়ে সামনে আনলে দেখলো ব্যান্ডেজ করা। এটা কে করলো? ইরফান ভ্রু কুচকে আবারও জিজ্ঞেস করে। রাতে খেয়েছো?
মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড, তোমার কি মুখ্য কাজ আমাকে রাগানো? আনসার করছো না কেন? ধমক খেয়ে মায়েরার ধ্যান ভাঙে। মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেড সাইড টেবিল থেকে একটা ঔষধ ছিঁড়ে বের করে সাথে এক গ্লাস পানি নিয়ে মায়েরার দিকে এগিয়ে দিয়ে বলে। এটা খাও ফাস্ট। মায়েরা অবাক হয়ে বলে, কিসের ঔষধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না। ইরফানের মেজাজ খারাপ হয়। এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজ গরম করতে। হাতের গ্লাস ঠাস করে রেখে মায়েরাকে জোর করে হাঁ করিয়ে দিয়ে ঔষধ ঠুসে দেয় মুখে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে গ্লাস দিয়ে মায়েরার মুখের দিকে এগোলে মায়েরা বলে ওঠে, দিন দিন, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। বলে ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে দ্রুত ঔষধ খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখ কেটে যেত। তাকে তো মারবে না এই লোক সে জানে, তাই সব ভাবনা বাদ দিয়ে আগে ঔষধটা খেয়ে নিল। সব পানি খেয়ে ফাঁকা গ্লাস বেড সাইডের টেবিলের উপর রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান পাশে দাঁড়িয়ে আছে। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, এই ব্যান্ডেজ আপনি করে দিয়েছেন? ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে, অতঃপর রেগে বলে, গো টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা মুখ বাঁকায়। ধীর পায়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পেছন থেকে বলে। রাত জাগবে না। মায়েরা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়, অতঃপর মিটিমিটি হেসে বলে, জাগবো। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে। ইরফান বিড়বিড় করে। স্টুপিড বাঁদর। দেখতে দেখতে মায়েরার এক্সাম শেষ। মায়েরা তো মহা খুশি। এতদিন এক্সামের প্যারায় মন খুলে কিছু করতে পারেনি, আজ যা মন চায় তাই করবে। শান্তিতে একটু মজা করবে, ভাবতেই শান্তি লাগছে মায়েরার। আমাজান, আমি শাড়ি পরতে চাই। মায়েরার কথা শুনে ত্রিনা বেগম মৃদু হেসে বলল। কেন? মায়েরা আমতা আমতা করে বলে, আমার বান্ধবীর সাথে মেলায় ঘুরতে যাব, যাই, এক্সাম তো শেষ। ত্রিনা বেগম হেসে বলল, পাগলি মেয়ে, পারমিশন চাইছিস কেন? তোর মন চাইলে পড়বি, ঘুরবি। মায়েরা মন খারাপ করে বলে, কিন্তু আমার শাড়ি নেই, তোমার শাড়ি আছে, আমি পরতেও পারি না, আমায় পরিয়ে দিবে? টিনা বেগম হেসে ফেলল। এগিয়ে গিয়ে আলমারি থেকে সবুজ রঙের একটি সিল্কের জর্জের শাড়ি বের করে আনে। মায়েরা অবাক হয়ে বলে, ওয়াও, এই শাড়িটা তো অনেক সুন্দর আম্মাজান, এটা তোমার? টিনা বেগম শাড়ির ভাঁজ খুললেন ধীরে ধীরে। মৃদু হেসে বললেন, এটা আমার ইরফানের বইয়ের জন্য কিনেছি। শুদ্ধ আর ইরফানের বইয়ের জন্য এরকম শাড়ি কিনে রেখেছিলাম। আজ তুই নিজেই পরতে চাইছিস, তাই বের করে দিলাম। মায়েরা খুশি হয়ে বলে, শুদ্ধ ভাইয়ের বউ কে হবে? তুমি ঠিক করে রেখেছো আম্মাজান? কোথায় সে? আমার সাথে তো পরিচয় করালে না। টিনা বেগম মৃদু হেসে বলেন, তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয়, এরপর শুদ্ধর বউকে দেখাতে নিয়ে যাব। এখন থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা। মায়েরা চোখ উজ্জ্বল হলো। ওয়াও, এই গ্রামেরই মেয়ে, ভালোই হবে, তার সাথে জমবে ভালো। মায়েরা শাড়ির ভেতরের কাপড় পরে আসলে টিনা বেগম খুব সুন্দর কুচি করে মায়েরাকে শাড়ি পরিয়ে দেয়। জর্জেট হওয়ায় সময় লাগলো পরিয়ে দিতে। বেশ অনেকগুলো সেফটি পিন লাগিয়েছে। মায়েরা খুব মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো, যেন এরপর কখনো পরতে ইচ্ছে করলে নিজে থেকেই পরতে পারে। ভালোই লাগে শাড়ি পরতে। টিনা বেগম শাড়ি পরানো শেষ করে মায়েরার আঁচল ঠিক করে দিল। জিজ্ঞেস করলো, আঁচল ছেড়ে রাখবি না কি? কুচি করে কাঁধে তুলে দিবে? মায়েরা ছেড়েই রাখতে বলে। টিনা বেগম মায়েরার কথায় শাড়ির আঁচল কাঁধে ছেড়ে দিল। সম্পূর্ণ শাড়ি পরানো শেষ করে মায়েরার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ফর্সা শরীরে গাঢ় সবুজ রঙের শাড়িতে মায়েরাকে ফুটেছে বেশ। টিনা বেগম শব্দ করে বলে ওঠে, মাশাল্লাহ, সুন্দর লাগছে তো আমার ইরফানের বউটাকে। মায়েরা লজ্জা মাখা হাসি হাসল। সুন্দর বলার চেয়ে ইরফানের বউ বলায় বেশি লজ্জা পায় মেয়েটা। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এসে কিন্তু শুদ্ধ ভাইয়ের বউকে দেখতে যাব আম্মাজান, তুমি রেডি হয়ে থাকো।
টিনা বেগম মৃদু হাসে। মায়রার চঞ্চলতায় মনটা বেশি ভালো হলো শুদ্ধর জন্য পছন্দ করা মেয়েকে দেখতে যাবে ভেবে। মায়রা মাথার উপর শাড়ির আঁচল টেনে মিমের বাড়ির দিকে যায়। হাঁটতে একটু একটু প্রবলেম হলেও খুব বেশি হচ্ছে না। এর আগে একবার পড়েছিল, দ্বিতীয়বার সামলে নিতে পারছে মোটামুটি। মিমের বাড়ি গেলে তাকে পায় না। মেয়েটা নাকি তার খালার বাসায় বেড়াতে গিয়েছে। মায়রার মন খারাপ হয়, তাহলে সে একা একা শাড়ি পরলো কেন? মন খারাপ নিয়ে উল্টো পথে হাঁটা ধরে। নিজে নিজেই ঘুরে বাড়ি যাবে এই ভেবেই ধীরে ধীরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঠ দিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়। আশেপাশে তেমন কেউ নেই। মায়রা পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায়। বিকেলের আবছা রৌদ্রের ঝলকানি পুকুরের পানিতে পড়েছে। পুকুরের টলটলে পানিতে পারে দাঁড়ানো মায়রার শাড়ি পরিহিত প্রতিচ্ছবি জলজল করছে। মায়রা নিজ প্রতিচ্ছবির পানে চেয়ে রইল। মুখে হাসি ফুটল না, বরং মন খারাপ হলো ভীষণ। ইরফান গত সপ্তাহে আসেনি। তার এক্সামে প্রতি সপ্তাহে একবার হলেও আসতো, কিন্তু গত সপ্তাহে না আসায় মায়রার মন খারাপ হয়ে আছে। কেন যে নিজেই বোঝে না। এসে তো সেই ধমকাধমকি করে, তবুও মায়রার ইচ্ছা হয় সে আসুক, কিন্তু আসে না। বিড়বিড় করলো, আসবেই না তো, পছন্দ করে না, আসবে কেন? পাষাণ লোক কিনা। পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা মিয়াও করে ডেকে ওঠে। মায়া ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করে দেখে তার পায়ের কাছে একটা ছোট্ট বিড়াল ছানা তার দিকে জল জল চোখে চেয়ে আছে। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে তুলে নেয়। বিড়ালের বাচ্চাটা যেন আদুরে কোল পেয়ে গুটিয়ে গেল মায়রার শরীরের সাথে। মায়রা হেসে ফেলল। কি সুন্দর, কি কিউট! ডান হাতটা উঠিয়ে আলতো করে বিড়ালের পশমি শরীরে বুলিয়ে দিল। বিড়াল ছানা মায়রার দিকে চেয়ে মিয়াও মিয়াও করে ডেকে ওঠে। মায়রার মনে হলো তাকে কিছু বলছে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আল্লাহ, এটা কোথায় ছিল এতদিন? কি কিউট! তোকে তো আমি আমার সাথে নিয়ে যাবই, কোনো চিন্তা নেই সোনা। বিড়াল ছানা আবারও মিয়াও মিয়াও করে। মায়রা হাসে। ভীষণ খুশি মেয়েটা। বিড়ালকে কোলে নিয়েই হঠাৎই দৌড়ায় ধীর গতিতে। মিটিমিটি বাতাসে ভীষণ ভালো লাগলো। আশেপাশে বেশ গাছপালা। বিড়াল ছানাকে একটা জায়গায় রেখে মায়রা পাখিদের মতো হাত মেরে দৌড়ায়। পিছু পিছু বিড়াল মায়রা খিলখিলিয়ে হাসে। মাথা থেকে আঁচল পড়ে যায়, খোপা করা চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর মায়রা পুকুর পাড়ে দাঁড়িয়ে খানিক হাঁপায়। পাশেই বিড়াল ছানা তার শাড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়রা টলটলে জলের ওপর কল্পনার ইরফানকে গম্ভীর মুখ দেখতে পেল, যেন তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে। যে দৃষ্টিতে মায়রাকে পিপাসা ঘিরে ধরে। মৃদু হেসে কি যেন ভেবে গাইতে শুরু করে, পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্ম লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, ঘুরবো ভিটে খুশি রেটে সঙ্গী হবি আয়, কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই, সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক, সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। পেছন থেকে শান্ত কণ্ঠে গম্ভীর স্বর ভেসে আসে। আচ্ছা, মায়রা থেমে যায়। মুখ থেকে হাসি বেরিয়ে যায়।
ভাবছি ইরফান তার কল্পনা নাকি সত্যি। সত্যি হলে সে আর জীবনে ওই লোকটাকে মুখ দেখাতে পারবে না। হায় হায়, সে তো তার ফ্রেন্ড ছাড়া কারো সামনে গান গায় না লজ্জায়। বিড়বিড় করছে। আল্লাহ, এইবার শুধু কল্পনায় পাঠিয়ে দাও লোকটাকে, কান ধরে উঠবস করব আর জীবনে গান গাইবো না।